এক বছরের মধ্যে গণহত্যার বিচার সম্পন্ন হবে আসিফ নজরুল, অনৈক্য প্রধান অন্তরায় অ্যাটর্নি জেনারেল। আইএমএফ এর ডেফিনেশন অনুযায়ী এই মুহূর্তে রিজার্ভ 20 বিলিয়নের উপরে বললেন গভর্নর। জাহাজ খুনের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি নৌ শ্রমিকদের। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। গণহত্যার বিচারে সরকারের বিন্দুমাত্র অবহেলা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অভ্যুত্থানের চেতনায় যে ঐক্য তৈরি হয়েছিল সেখানে যে ফাটল ধরেছে তা এই বিচারের পথে প্রধান অন্তরায়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরামস ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগ দিয়ে তারা দুজন এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল দুদিনব্যাপী এই সংলাপের উদ্বোধন করেন। আজ এই সংলাপে যোগ দিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সরকার জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারে খুবই গুরুত্ব দেয় বলেই দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের 3টি লক্ষ্য বিচার, সংস্কার ও নির্বাচন পূরণের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে, এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। আপনাদের বরং আমরা বলবো আপনারা একটা সিটিজেন্স ওয়াচডগ গ্রুপ করেন, তাহলে ওয়াচডগ গ্রুপের সাথে আমরা বাজেট আলোচনা করতে। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ব্যারিকেড তৈরি করার যে ঐক্য, সেই ঐক্যে যে ফাটল ধরেছে, সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, পদ পদবি দখলে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত। কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল, সেইখানে আপনারা ফোকাস করেননি। আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি ঢাকতেই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিসের সদস্য নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে আবারও পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এরই অংশ হিসেবে এসব ষড়যন্ত্র। এর আগে নয়নের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান। যারা জনগণের এই টাকা পাচার করেছেন, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। আইএমএফ এর ডেফিনেশন অনুযায়ী এই মুহূর্তে রিজার্ভ 20 বিলিয়নের উপরে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে টাঙ্গাইলে ঘাটাইলে ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইএমএফ এর ডেফিনেশন অনুযায়ী সবচেয়ে কম লেভেলটাকে ধরা হয়, সেটা লেভেলটা এখন 20 থেকে 21-এর মধ্যে আছে এই মুহূর্তে। এটা বলেছিলাম কারণ ছিল তখন অনেকগুলো ব্যাংকই ভোটের দিকেই যাচ্ছিল, এখন আবার তাদের মধ্যে অনেকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। যেমন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়ে গেছে। নদী বাঁচাতে প্রয়োজনে 2-4টি কলকারখানা বন্ধ করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গাজীপুরে সুস্থ নদী সুস্থ নগর শীর্ষক যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আগামী প্রজন্মকে দূষণমুক্ত নদী ও পরিবেশ দিতে চাই। পয় নিষ্কাশন, দূষণ ও পলিথিনের দূষণ সহ 3টি কারণে নদী দূষণ হয়, তাই পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প পথ খুঁজতে হবে। গাজীপুরের তরুণদের নদী ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সচেতন করা এবং সম্মিলিত শক্তি নদী
রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে এ বিষয়ে যুব সম্মেলনে আলোচনা হয়। আমার 64টা জেলায় লাখে লাখে দূষণকারী, আমার ওইদিকে না যেয়ে আমি যদি একটু ফোকাস থাকি, লবণদহ নদী যারা দূষণ করছে তাদেরকে আমি অনলাইন মনিটরিং এর আন্ডারে আনবো এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে 2-1টা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন না মেনে তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই। চাঁদপুরে কার্গো জাহাজে 7 খুনের দ্রুত বিচার এবং নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন নৌযান শ্রমিকরা। কর্মবিরতির ফলে সারা দেশে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। দেশের 45টি ঘাটে 738টি জাহাজে আটকা পড়ে প্রায় 10 লাখ টন পণ্য। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযানে কর্মবিরতি চলছে। ফলে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খোলা পণ্য খালাস ও পরিবহন। এতে সারা দেশের শিল্পের কাঁচামাল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। খোলা আমদানি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলোতেও হচ্ছে না কোনো কাজ। পায়রা বন্দরেও পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহসভাপতি রণবীর সজলকে মংলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে মংলার খাসেরডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হয়। পুলিশ সজলকে 5টি মামলায় 10 দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে আসামিকে কারাগারে প্রেরণ করে। এ সময় আদালত প্রাঙ্গণে সজলের শাস্তির দাবিতে বিক্ষোভ করে ছাত্র জনতা। জুলাই মাসে আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেয় সজল। গাজীপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাকে চট্টগ্রাম ডবল মুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরা নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। গ্রেপ্তার জিয়া বিন কাশেম ওই মামলায় 6 নম্বর আসামি। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার 5 নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সিলেটের ঢিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিলেটে বন্যার প্রতিকূলতা মোকাবেলায় বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাণী সম্পদ রক্ষায় সকল প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সাভারে 2023 সালে নির্মিত গবাদি পশু খামারের কারখানা শীঘ্রই চালু হবে বলেও আশ্বাস দেন তিনি। পার্বত্য চট্টগ্রামের ভূমি জটিলতা নিরসনে গঠিন ভূমি কমিশন দ্রুত পুনর্গঠন শুরু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি আরও বলেন, পাহাড়ের অর্থনীতি অনেকটাই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। এখন পর্যটনের মৌসুম। বান্দরবান জেলায় শতভাগ পর্যটন খুলে দেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। সকালে বান্দরবান কালেক্টরেট স্কুলের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদের নবনির্মিত 4তলা প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করেন। দীর্ঘ 13 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা 3 আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো মানুষের ঢল নামে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। জিয়াউর রহমানের কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, জালেম সরকারের সময় যেভাবে গুম খুন চাঁদাবাজি হয়েছে তার যেন পুনরাবৃত্তি করা না হয়। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করার সুযোগ নেই উল্লেখ করে বিএনপির এই বর্ষিয়ান নেতা যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম, ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি হই, তাহলে কিন্তু ৯৬ সালের মতো ঘটনা ঘটবে। তাহলে কিন্তু ২০০১ সালের সরকারের পরবর্তী পর্যায়ে যেই ঘটনা, সেই ঘটনা আবারও ঘটতে পারে। যেমনিভাবে লগি বইটার ঘটনা ঘটেছিল, তেমনিভাবে সেই ঘটনা ঘটতে পারে যদি আমরা একত্রে না থাকি। নবজাতক সন্তানের মুখ দেখে যেতে পারলেন না বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ভোলার দৌলত খানের শাহজাহান। মাত্র ২.৫ বছর আগে বিয়ে হয় শহীদ শাহজাহানের সাথে দৌলত খান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চটধলি গ্রামের ফাতেহার সাথে। সুন্দর জীবন গড়ার আশায় পাড়ি জমান ঢাকায়। পাপোশ বিক্রি করে সংসার চালাতো। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার কাতারে তিনিও সামিল হন। পরিবারের শত বাধা তাকে আটকাতে পারেনি। ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। শুক্রবার রাতে তার একটি পুত্র সন্তান হয়। ছেলের নাম রাখেন ওমর ফারুক। জেলা প্রশাসক সার্বক্ষণিক খোঁজ খবর নেন ফাতেহা ও নবজাতক শিশুর, তুলে দেন উপহার সামগ্রী। শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সে কালকে ৩:৩০টার দিকে হয়। কষ্ট হচ্ছে, সে তার বাবার কোলে উঠতে পারলো না, তার বাবাও তাকে নিতে পারেনি। আমার তেমন কোনো আর্থিক কোনো সহযোগিতা নেই আমার সন্তানটাকে আমি মানুষ করবো। আমি তাকে প্রস্তাব দিয়েছি, আমরা সরকারিভাবে যে ঘর বাড়ি আমরা করেছি, আমরা তাকে একটি ঘর করে দিব এবং সেখানে তিনি বসবাস করতে পারবেন এবং যে বাড়িটি আছে সেটিও সংস্কার আমরা করে দিব। নড়াইল সদর উপজেলার বাইচপাড়া ইউনিয়ন পরিষদের নারী মেম্বার বাসনা মল্লিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। দুদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়েছে। গত ২৪ ডিসেম্বর দাপ্তরিক কাজসহ উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য দিতে নড়াইলের মাইজপাড়া ইউনিয়ন পরিষদে যান নারী মেম্বার বাসনা মল্লিক। কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে দৌলতপুর গ্রামের রজিবুলের ফোন পেয়ে তার কাছ থেকে পাওনা ১০,০০০ টাকা আনতে যান। এরপর রজিবুল সহ তার এক বন্ধু বাসনাকে ধর্ষণ করে। এরপরে বাসনা মল্লিক বিষাক্ত জাতীয় কিছু পান করেন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুদিন চিকিৎসাধীন অবস্থায় ২৬ ডিসেম্বর রাতে তিনি মারা যান। এদিকে নারী ইউপি মেম্বারের মৃত্যুর ঘটনায় দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি। ফোন করে ডেকে এনেছিল রজিবুল দৌলতপুরীর আর উসমানের ছেলে এই কথা বলে বললো যে আরো অনেকে ছিল। বাবা আমি তো আর বলতে পারতেছি না, করে আমার রাতের পরে মারা গেল। একজনের সাথে সম্পর্ক ছিল তার নিজের, সেই সম্পর্কের কারণে তিনি যে কোনো এক জায়গায় গিয়েছিলেন। তো সেটার কারণে আরো ২-৩ জন নাকি তাকে এই বিষয়টার কারণে আটক করেন। আটক করার পরবর্তীতে যে কোনো একটা বিষয় তার সাথে হয়েছে, যৌনহরানি বা এরকম কোনো কিছু। তো পরবর্তীতে সে বিষ পান করে বাড়িতে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই বিষয়টা আসলে গভীর তদন্তের প্রয়োজন, আমরা সেই তদন্ত করতেছি। ৫ তারিখে আগস্ট গণ অভ্যুত্থান না হলে ওসি হতে পারতাম না, এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার খোকসা থানার ওসি শেখ মইনুল ইসলাম। গত বুধবার কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী সভার মঞ্চে ওসি একথা বলেন। গতকাল সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে একটি রাজনৈতিক মঞ্চে ওসির এমন বক্তব্যকে অপেশাদার বলে মন্তব্য করেছেন সাধারণ জনগণ। পরে ওসি শেখ মইনুল ইসলাম তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপির দুই পক্ষকে থামাতে ওই মঞ্চে গিয়ে তিনি এমন বক্তব্য দিয়েছেন। আমিও এরকম নির্যাতিত ছিলাম, তা নাহলে ৫ তারিখের এই গণ অভ্যুত্থান না হলে আমি আজ এই থানায় ওসি হতে পারতাম না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে সুযোগটা আসছে সেই সুযোগটা সদ্ব্যবহার করেন। এমন কোনো কাজ করেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেই। দিনাজপুরের নবাবগঞ্জের দলার দরগা ও চড়ার হাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এসব শীত বস্ত্র বিতরণ করেন। পরে তিনি উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে যোগ দেন। বগুড়ায় আবু সাইদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতরাতে শহরের নিশিনদারা পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে সাইদকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। সাইদের পরিবারের অভিযোগ, রাতে কে বা কারা তাকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে বের হয়। বাড়ির সামনের সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সাধারণ জনতা লাশ নিয়ে ঢাকা বগুড়া মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে তারা। চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে অকটেন ছিটিয়ে আগুনে ঝলসে দেওয়া গৃহবধূ নাজমা আক্তার মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমা। পুলিশ জানায়, গতরাতে আব্দুল জব্বারের সঙ্গে স্ত্রী নাজমা আক্তারের ঝগড়া লাগে। এক পর্যায়ে স্বামী আব্দুল জব্বার ঘরে থাকা অকটেন স্ত্রীর শরীরে ছিটিয়ে আগুন দেয়। পরে স্থানীয়রা এগিয়ে আগুন নিভিয়ে নাজমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 5 বছর আগে আব্দুল জব্বারের সঙ্গে নাজমা আক্তারের বিয়ে হয় বলে জানান স্থানীয়রা। ফরিদপুরে নানা আয়োজনে বিল নালিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হয়েছে। 1925 সালে স্থাপিত বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজনে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিল্পাঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তায় কাজ করতে পেরে সেনাবাহিনী গর্বিত বলে মন্তব্য করেছেন নবম পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। বিকেলে সাভার গলফ ক্লাবে নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট বিজয়ের মাসে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। GOC বলেন, 5 আগস্ট পরবর্তী অরাজক পরিস্থিতিতে শিল্প কারখানাগুলোকে রক্ষা করেছি, যে কারণে শিল্প কারখানাগুলো দাঁড়িয়ে আছে এবং উৎপাদন বজায় রেখেছে। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমরা কাজ করছি বলেই 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে যে অরাজক পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছিল, এই সময় কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলোকে রক্ষা করেছি এবং সেই ইন্ডাস্ট্রিগুলো তাদের মূল ভিতে এখনো দাঁড়িয়ে আছে এবং তারা উৎপাদন বজায় রেখেছে। 1 বছরের মধ্যে গণহত্যার বিচার সম্পন্ন হবে, আসিফ নজরুল অনৈক্য প্রধান অন্তরায় অ্যাটর্নি জেনারেল। IMF এর ডেফিনেশন অনুযায়ী এই মুহূর্তে রিজার্ভ 20 বিলিয়নের উপরে বললেন গভর্নর। একদিনের ব্যবধানে সীমান্তে ভারতীয়দের গুলিতে সিলেটে আরেক যুবক নিহত। জাহাজ খুনের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি নৌ শ্রমিকদের। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।